বিএনপি জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতার উপর। নভেম্বরে তারেক রহমানের ফেরার আশা। জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোটের বিধানে আপত্তি। ১৩ নভেম্বরে গণভোট দাবিতে জামায়াতের সমাবেশ। ভোটের আগে ডিসিএসপি ভাগাভাগির অভিযোগ এনসিপির। প্রধান উপদেষ্টাকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসার আহ্বান। আমার ভূতে মা ঘুরতে আসে গো। ছুটির দিনে সড়কে ঝরল ১৩ প্রাণ। টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাওয়া পথে বাস খাদে। সুনামগঞ্জে প্রাণ গেল মামের। ৬ জেলায় সড়কে মৃত্যু আরো ১১ জনের। যমুনা রেল সেতুর কয়েকটি পিলারে ফাটল। নির্মাণে ত্রুটি নয়, প্রচন্ড গরম ও বৈরী আবহাওয়ায় কারণ বলছেন কর্তৃপক্ষ। আঠার মিশ্রণ দিয়ে মেরামতের উদ্যোগ। এবং সাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় আটক ৯ ভারতীয় জেলে। কারাগারে পাঠালেন আদালত। বরগুনায় নিষেধাজ্ঞার সময় মাছ ধরায় আটক ১৫০ জেলে। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ভোটে জয় পেলে কে হবেন প্রধানমন্ত্রী, প্রার্থী হবেন কিনা দলের চেয়ারপারসন, তা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার ইচ্ছা ও শারীরিক সক্ষমতার উপর। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন বিএনপি নির্বাচনী ইশতেহারে থাকবে ৩১ দফাকে প্রাধান্য দিয়ে ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী করতে নানা অঙ্গীকার। আহমেদ সালেহিনের রিপোর্ট। ২ মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর পট পরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় আলোচনায় আসছে ভোটে অংশ নেবে কি বিএনপি নেত্রী। সময় সংবাদকে বিএনপি মহাসচিব জানান, সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতা ও ইচ্ছার উপর। এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের উপরে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয়ই তিনি অংশ নেবেন, আর যদি ভালো না থাকে, ডাক্তারদের অনুমতি না থাকে, তাহলে কিভাবে অংশ নেবেন। রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে ২০১৮ সাল থেকেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া, না হলে তারেক রহমানই আস্থা দলের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ইজ ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে হবে তাদের অঙ্গীকার। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেওয়াই হবে বিএনপির প্রধান কাজ। ইশতেহারের উপর কাজ হচ্ছে, আমাদের কাজ শুরু করেছি আমরা। ইশতেহারে অনেক কিছু থাকে, তার মধ্যে ৩১ দফাটা তো মূল থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনার অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ আমরা তো একটা ইকোনমিক ক্রাইসিস আওয়ামী করে দিয়ে গেছে, এটা খুব ভয়াবহ রকমের। সেই জিনিসগুলো যেন না ঘটে, সেটা তার যে আপনার সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলোতে আমাদেরকে আমরা অবশ্যই সেটাকে আমরা দেখবো, যেন আপনার আমাদের ইশতেহারের মধ্যে সেটা আমরা চাইবো যে অর্থনৈতিক আপনার যে লুটপাট হয়েছে সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে। তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। খুব দ্রুতই ফিরবেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনীর এমন বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকার আর ইসিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানিয়েছেন, গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে গড়ার জোটকে দেবে আসন ছাড়। এনসিপির সঙ্গেও চলছে আলোচনা, আর নভেম্বরেই তারেক রহমানের দেশে ফেরার আশা তার। বিশেষত ওইটা সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলেন নির্বাচন, জোট, আরপিও সংশোধনী সহ নানা প্রসঙ্গে। যুগপৎ
আন্দোলনে আমরা ছিলাম। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনের এমন বিধান একতরফাভাবে পাশ করা হয়েছে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে চিঠি দেবে বিএনপি। দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে। এ মাসে 200 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। বলেন, ফ্যাসিবাদ বিরোধী দল ছাড়াও গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে হবে জোট গঠন। এনসিপির সঙ্গেও চলছে আলোচনা। এই মাসের মধ্যেই কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থী হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরবেন এমন আশা প্রকাশ করে সালাউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন নিজেই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। সব গণতান্ত্রিক শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে সরকারকে তত্ত্বাবধায়কের মতো নির্বাচন আয়োজনে রুটিন ওয়ার্ক করার আহ্বান জানান বিএনপির এই নেতা। কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না? হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা জামায়াতের। আর পিআর ছাড়া ভোট হলে জনগণের মতামতের সঠিক মূল্যায়ন হবে না, এমনটা বলছেন দলটির নেতারা। আওয়ামী লীগের সঙ্গে আতাতের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াতের নেতারা। নভেম্বরে গণভোট এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীর রামপুরার একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ। নেতাকর্মীদের ভিড় বাড়ে সমাবেশ স্থলের বাইরেও। একটি দল জুলাই সনদকে অকার্যকর করতে চায় বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে ঝুঁকির মুখে পড়বে জুলাই সনদ। ভোটের মূল্যায়ন খর্ব করতে একটি দল নিম্নকক্ষে পিআর চায় না বলেও দাবি তার। গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে পিআরের দশাটা কি হবে? আগে তো গণভোটে এটা পাস হতে হবে, এরপরেই না পিআরের ভিত্তিতে উচ্চ কক্ষ হবে। তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো উচ্চ কক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে। এদিকে সকালে কিশোরগঞ্জে জেলা জামায়াতের রোকন সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। উড়িয়ে দেন আওয়ামী লীগের সঙ্গে আতাতের গুঞ্জন। ফাঁসি দানকারী, মিথ্যা রচনাকারী, অপবাদ রটনাকারী সেই পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে পুনর্বাসন করবে, এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন? দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত রাজপথে থাকবে বলেও জানান দলটির নেতারা। ইসলামিক শক্তির পক্ষে থাকবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে এনসিপি নেতারা বলেছেন, আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। সন্ধ্যায় রাজধানীর পরিবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একথা বলেছেন তিনি। অন্যদিকে এনসিপি ক্ষমতাসীন না হয় বিরোধী দল হবে, তবে কোনো থার্ড পার্টি হবে না বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচন সামনে রেখে নাকি ডিসিএসপি ভাগাভাগি চলছে। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই। আমরা বলেছি এটা কোনো প্রজ্ঞাপন হতে পারবে না, কোনো অধ্যাদেশ হতে পারবে না, এটা অবশ্যই বাংলাদেশে জুলাই সনদের আদেশ হতে হবে। আমরা চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশে আর কোনো আদেশের ক্ষেত্রে সাইন চাই না। এই আদেশের সাইন অবশ্যই অবশ্যই ডক্টর ইউনূসের সাইন আমরা চাই। কয়েকটা রাজনৈতিক দল তারা ডিসি ভাগাভাগি করে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন,
আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, বাংলাদেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল শেখ হাসিনা। ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য জুলাইয়ের আত্মদান চূড়ান্ত রূপ পাবে বলে মন্তব্য করেন প্রেস সচিব। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনে। ছুটির দিনে সড়কে ঝরল 13 প্রাণ। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে সুনামগঞ্জে খাদে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই প্রাণ গেল মা মেয়ের। আহত হয়েছেন অন্তত 10 জন। এছাড়াও 7 জেলায় প্রাণ গেছে আরো 11 জনের। ছুটির দিনে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল মা মেয়ের। এছাড়া 4 জেলায় সড়কে ঝরল আরও 8 প্রাণ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 কর্মকর্তা সপরিবারে সেজুতি পরিবহনের বাসে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাচ্ছিলেন। শুক্রবার ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মঞ্জুরা আক্তার ও তার 10 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা। আহত হন অন্তত 10 জন। দুজন আগে থেকেই মারা গেছিল, পরে আমরা তাদেরকে আমাদের জ্যাম জ্যাক এবং স্ট্রেচারের মাধ্যমে উদ্ধার করি। নরসিংদীর মাধবদী থেকে ইজিবাইকে রায়নাদি এলাকায় যাচ্ছিল 2 জন। পথে দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে 1 জন এবং ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকালে 2 জনের মৃত্যু হয়। এই হাইওয়ে রোড থেকে অটো আমার মনে হয় একবারে যদি নিষিদ্ধ করা হয় যাতে হাইওয়ে রোডের মধ্যে কোনো অটো যাতে না উঠতে পারে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে সড়কের পাশে দুর্ঘটনা কবলিত থেমে থাকা বাসে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাক। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা 10-12 জন যাত্রীকেও পিষে দেয়। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফারজানা নামে 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেলে থাকা 2 কিশোর এবং বাগেরহাটে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। গত 2 দিন ধরে যমুনা রেল সেতুর বেশ কয়েকটি পিলারের নিচে কিছু জায়গায় দেখা দিয়েছে ফাটল। সেতু কর্তৃপক্ষ বলছে প্রচণ্ড গরম আর বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে ক্ষুদ্র আকৃতির হেয়ার কাট সৃষ্টি হয়েছে, যা মোটেও সেতুর জন্য ক্ষতিকর নয়। দ্রুত আঠার মিশ্রণ দিয়ে এগুলো মেরামত করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ। যমুনা রেল সেতুর পিলারের ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তবে সেতু কর্তৃপক্ষ বলছে এতে ভয়ের কোনো কারণ নেই, এটি কাজের কোনো ত্রুটি নয়। প্রচণ্ড গরম ও বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে 0.1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির হেয়ার কাট বা চুলাকৃতি ফাটা সৃষ্টি হয়েছে, যা মোটেও সেতুর কনক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর নয়। রেজিন বা আঠার মিশ্রণ দিয়ে এগুলো একে একে মেরামত করা হবে। একেবারে অসৎ উদ্দেশ্যে ছবি তুলে কৌশলে বড় করে ফাঁকা স্থানগুলোর আরো বড় করে দেখিয়ে বিশেষ উদ্দেশ্যে একটি চক্র যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, অভিযোগ করেন প্রজেক্ট ম্যানেজার। এটি খুবই স্পষ্ট যে এই ক্ষুদ্র ফাটলগুলো মূল কাঠামোতে নেই। সেতু কিংবা ট্রেনের নিরাপত্তার উপরও কোনো প্রভাব পড়বে না। এটা সব ধরনের কাঠামোই হতে পারে, মেরামতেরও কোনো প্রয়োজন নেই, তবে আমরা এগুলো ঠিক করব। যমুনা নদীর 300 মিটার উজানে 50টি পিলার আর 49টি স্প্যানে নির্মিত হয় দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। 4.8 কিলোমিটার এই সেতু 2024 সালের 18 মার্চ উদ্বোধন করা হয়। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ কাজ বাস্তবায়ন করে জাইকা। এতে ব্যয় হয় প্রায় 16,781 কোটি টাকা। সময় সংবাদ, সিরাজগঞ্জ।
সাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় আটক 9 ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযানে জব্দ করা হয় ট্রলার ও মাছ। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাল ফেলায় 35টি ট্রলার সহ 150 জেলেকে আটক করে রাখা হয়েছে। বাংলাদেশে নদী ও সাগরে মাছ ধরার ওপর যে কোনো নিষেধাজ্ঞার সময় তৎপর হয়ে ওঠে ভারতীয় জেলেরা। সুযোগ পেলেই অবৈধভাবে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়, অবাধে মাছ শিকার করে তারা। নৌবাহিনীর তৎপরতায় বুধবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফিশিং ট্রলার সহ 9 ভারতীয় জেলেকে আটক করা হয়। পরে তাদের দিগরাজ নৌ ক্যাম্পে নেওয়া হয়। শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এ নিয়ে গত 4 মাসে 5টি ট্রলার সহ আটক করা হলো 62 ভারতীয় জেলেকে। যাদের ট্রলার জব্দ করা হয়েছে। এদিকে বরগুনার পায়রা নদীতে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় 35টি ট্রলার সহ 150 জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু হয়েছে। খুলে দেওয়া হয়েছে স্লুইস গেটের কপাট। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দীর্ঘ 4 দশক ধরে জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকার মানুষ। জেলার অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার 16টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামে এই সমস্যা বিদ্যমান। জলাবদ্ধতা নিরসনে বছরের পর বছর নানা প্রকল্প নেওয়া হলেও কাজে আসেনি। পলি জমি ভরাট হয়ে গেছে 6টি নদী ও শতাধিক খাল। সমস্যার সমাধানে স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভবদহ স্লুইস গেটগুলোর কপাট খুলে দেয়া ও ভরাট হয়ে যাওয়া নদীগুলো সেনাবাহিনী তত্ত্বাবধানে খনন করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার দুর্ভোগ আক্রান্ত মানুষের দাবি পূরণে উদ্যোগ নেয়। ভবদহ অঞ্চলের 5টি নদীর 81.5 কিলোমিটার খননের দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে। সরকারের সিদ্ধান্তহীনতা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করা হয়। এতে ভার্চুয়ালি অংশ নিয়ে পানি সম্পদ উপদেষ্টা জানান, নদী খননে ভবদহের ভোগান্তি নিরসনই শেষ কথা নয়। স্থায়ী সমাধানে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী। শুধু পাম্প করে বা গভীর করে নদী খনন করে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী সমাধান হয়তো হবে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানটা জন্য আমাদেরকে আরো ভাবতে হবে। সেই বিবেচনা থেকেই কিন্তু আমি আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে আহ্বান করেছি কাজটা করতে। নদী খনন কার্যক্রম বাস্তবায়ন ও তদারকির আশ্বাস দেন প্রকল্প পরিচালক। একটা প্রকল্প আমাদের সময় আছে আগামী বছরের জুন পর্যন্ত। ইতিমধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমরা আসলে এই সময় কোনো কাজ করা যায় না। বাট এই সময় যে এই শুকনো পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই প্রকল্পটাকে শেষ করা যায়। খনন কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে 140 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় যেন মানব পাচারকারীদের নিরাপদ আস্তানা। অভিযান চলে সাগরপথে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী, শিশু সহ 44 জন উদ্ধার করেছে কোস্টগার্ড। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফের বাহারছড়া ফিনিশ ভাঙ্গা পাহাড়ি এলাকা, গহীন জঙ্গলের ভেতরে অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছিল নারী ও শিশু সহ 44 জন মানুষ। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দী রাখা এসব মানুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া অনেকেই স্বপ্ন দেখেছিলেন উন্নত জীবনের। কেউ কেউ ভেবেছিলেন মালয়েশিয়ায় পাড়ি দিয়ে পরিবারকে সুখে রাখবেন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে দালাল চক্রের প্রতারণায়। তাদের পাহাড়ে বন্দি রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছিল বলে দাবি ভুক্তভোগীদের। শুক্রবার বিকেলে টেকনাফে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, সাগরপথে মানব পাচারে জড়িত কয়েকটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে, যারা নানা প্রলোভনের মাধ্যমে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও পাহাড়ি আস্তানায় জড়ো করত। পরে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হতো। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গত এক মাসে 14টি অভিযানে 391 জন ভুক্তভোগীকে উদ্ধার এবং 47 জন পাচারকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। উত্তাল ঢেউয়ে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন হাজারো পর্যটক। নিরাপত্তা সজাগ রয়েছেন লাইফগার্ড কর্মীরা। তীব্র রোদ, মাঝে মাঝে হালকা বৃষ্টি, এমন আবহাওয়ায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছেন হাজারো পর্যটক। আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন সাগরের নোনাজল আর বালুচরে। পরিবার পরিজনের সঙ্গে মেতেছেন খুনসুটিতে। উপভোগ করতে এসেছি সাগর, সমুদ্র, আকাশ, বাতাস, আমাদের এই সুন্দর প্রকৃতিকে। বাংলাদেশে মনে করেন যে পর্যটন এরিয়াগুলো আছে এর মধ্যে তো কক্সবাজার অন্যতম। আমি খুবই খুশি কক্সবাজারে এসে আমাদের বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকতে। তবে সৈকতে হকারদের উপদ্রবে বিব্রত পর্যটকরা। এখানে হকার অনেক বেশি, যে একটু মানুষের স্বস্তি ভাবে আসবো সেটা মানুষ পারতেছে না। গরিব বন্ধু আসছে, ওরা তো পাটের দায়ী আসছে, তাই না? এখন ওরা যে একবারে যে নামতে না দেয়, এখানে তো ওদের বাঁচার মতো আর কোনো পথ নেই। সাগরে বেড়েছে ঢেউয়ের তীব্রতা, তাই পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় সজাগ লাইফগার্ড। আমরা বিভিন্ন জায়গায় লাইফগার্ড, যেখানে লাইফগার্ড সার্ভিস নেই সেই জায়গায় গিয়ে আমরা টগল দিয়ে লাইফগার্ডে মাইকিং করে আসতেছি, যেন পর্যটক যে জায়গায় লাইফগার্ড সার্ভিস নেই সেই জায়গায় পানিতে না নামে। কক্সবাজার সমুদ্র সৈকত, বার্মিস মার্কেট, হোটেল মোটেল জোন ও পর্যটন স্পটগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদা। এই উৎসব উপলক্ষে নতুন পোশাকে সজ্জিত হয়ে বিহারে উপস্থিত হন বরগুনা, টালতলিয়া, কুয়াকাটার শত শত রাখাইন নরনারী। জনপদ সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার, বিএনপি জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতার ওপর। নভেম্বরে তারেক রহমানের ফেরার আশা, জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোটের বিধানে আপত্তি। পিআর ও নভেম্বরে গণভোট দাবিতে জামায়াতের সমাবেশ। ভোটের আগে ডিসিএসপি ভাগাভাগির অভিযোগ এনসিপির। প্রধান উপদেষ্টাকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসার আহ্বান। আমার ভূতে মা ঘুরতে আসে গো। ছুটির দিনে সড়কে ঝরল 13 প্রাণ। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে বাস খাদে। সুনামগঞ্জে প্রাণ গেল মামের। 6 জেলায় সড়কে মৃত্যু আরো 11 জনের। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আবারও ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।